আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি কবিতা এবং নাটক ও উপন্যাস প্রতিটি লাইন ধরে ধরে পড়িয়ে তোমাদের ব্যাখ্যা সহকারে বুঝিয়ে তোমাদের পড়ার একটু সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যেই পড়া সেটা হচ্ছে প্রবাস বন্ধু গদ্যটি, এবং প্রবাস বন্ধু গদ্যের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লাইন বা ব্যাখ্যা আমরা আজকের ভিডিওতে পড়তে যাচ্ছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে এইরকমই আসলে এডুকেশনাল জিনিসপত্র দিয়ে তোমাদের পড়াশোনায় যাতে একটু হেল্প হয় এই চেষ্টা করে থাকি। সেই ধারাবাহিকতায় আসলে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, পাশাপাশি বেল আইকন অন করে দিবা, পাশাপাশি তোমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ থেকে আসলে ওটা ফলো করে দিও এবং ওইখানে একটু ফলো আর নোটিফিকেশন অন করে দিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রবাস বন্ধুর এটার যে লেখক তিনি হচ্ছে সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী সম্পর্কে আমরা একটু দেখে নিই যে আসলে কী বলা হয়েছে বা না বলা হয়েছে। সৈয়দ মুজতবা আলী 13ই সেপ্টেম্বর 1904 সালে আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে। আফগানিস্তানের কাবুলে কৃষিবিজ্ঞান কলেজে অধ্যাপনা করেন, কর্মজীবন শুরু করেন, অর্থাৎ কৃষিবিজ্ঞান কলেজে আসলে তার অধ্যাপনা শুরু। এরপর বালদিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1932 সালে তিনি বন বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন। তিনি 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন, কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। পরে তিনি বিশ্বভারতী রিডারও নিযুক্ত হন। সৈয়দ মুজতবা আলীর নিজস্ব একটা গদ্যশৈলীর নির্মাতা। বিভিন্ন ভাষায় ব্যুৎপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী হয়ে উঠেছে। তার উল্লেখযোগ্য রসগুলো হলো দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম ইত্যাদি। তিনি 11ই ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এবার আমরা আসলে একটু আসি যে শব্দার্থ টিকা এবং শব্দার্থ টিকা কেন পড়তে হবে। কারণ শব্দার্থ টিকা থেকে আসলে আমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এবং আমাদের অচেনা প্রশ্ন আসলে এখান থেকেই বেশি আছে, কারণ আমরা এটা খুব গুরুত্ব সহকারে পড়ি না। এবং এছাড়া জ্ঞানমূলক এবং বহু নির্বাচনের জন্য আসলে এটা পড়ার খুবই গুরুত্ব রয়েছে। তো ওর অবহা অর্থাৎ ফরাসি ভাষায় বাক্যরন্ধ্র, আবার দেখা হবে হচ্ছে ওর অবহা নরদানব মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জন্তু। এখানে বিশাল দায়ী মানুষকে বোঝানো হয়েছে আদ্যরাতে। মতমান কলা হচ্ছে মায়ানমার মাতবান দ্বীপে উন্নত জাতের কলা। ক্রুজ অর্থাৎ গাল রাঙানো প্রসাধনী। পান্ত হচ্ছে চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টি। তাগত হচ্ছে শক্তি। তন্নি হচ্ছে তিরস্কার। বারকোষ হচ্ছে কাঠের তৈরি কানা উঁচু বড় থালা। পুনরূপী হচ্ছে পুনরায়। বক্ষরন্ধ্র হচ্ছে তালুর কেন্দ্রবর্তী ছিদ্র। বপু হচ্ছে বড় দেহ। তনু হচ্ছে ক্ষীণদেহ এবং উত্তমার্ধ হচ্ছে স্ত্রী বা সহধর্মিণী। এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। মূল আলোচনা হচ্ছে তোমাদের পাঠ্যবই থেকেই আসলে কপি পেস্ট করা হয়েছে, তাহলে তোমরা যদি চাও এখান থেকেও পড়তে পারো। তো মূল আলোচনা হচ্ছে বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে কাজমোল্লা গ্রামে। অর্থাৎ যে লেখক তিনি বাসা পেয়েছে কাবুল থেকে 2.5 মাইল দূরে, কোথায় ছিল সেটা? কাজমোল্লা গ্রাম। বাসার সঙ্গে চাকুরে পেলুম। অধ্যক্ষ জিরার জাতের ফরাসি, অর্থাৎ অধ্যক্ষ ছিলেন জিরার জাতের ফরাসি। কাজেই কায়দামাফিক আলাপ করিয়ে নিয়ে বললেন এর নাম হচ্ছে আব্দুর রহমান। আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুষ থেকে খুন খারাপি, অর্থাৎ ইনি হরফুন মৌলা বা সকল কাজের কাজী। তাহলে অরফুন মৌলা অর্থাৎ সকল কাজের কাজী। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রী দপ্তরে ঝগড়া বস্সা করে কাটান। কাবুলে এরই নাম হচ্ছে কাজে। ও রোবহা বিকেলে দেখা হবে, অর্থাৎ আবার দেখা হবে বলে বিদায় নিলেন, বলে চলে গেলেন। কাবুলের শহরে 2টি নরদানব দেখেছি, একটা হচ্ছে একটি আব্দুর রহমান। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম 6 ফুট 4 ইঞ্চি। তাহলে আব্দুর রহমানের উচ্চতা কত? 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলাম লম্বায় মিলে চওড়ায় দুখানা হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আঙ্গুলগুলো দুকাদি মতমান কলার মতো, অর্থাৎ বিশাল বিশাল আঙ্গুল। পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ, অর্থাৎ বড় বড় পা। কার থেকে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো, অনায়াসে গোটা আফগানিস্তানের ভার্সে বইতে পাইতো। অর্থাৎ তার এতটা বিশাল দেয়। একান ওকান জোড়া মুখ, হ্যাঁ করলে চৌড়ি কলা গিলতে পারে। অর্থাৎ হ্যাঁ করার সাথে সে একটা চওড়া কলা সে গিলতে পারে, এতটা গাল তার বড়। এবড়ো থেবড়ো নাক কপাল নেই, পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ওর হলো না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটেও কান অবধি পৌঁছাবে। অর্থাৎ বেবি সাইজের হ্যাটও যদি তিনি পরে আসলে তার কান অবধি পৌঁছাবে, এটা বোঝানো হয়েছে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মের চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের মতো ধরেছে। 2 গালকে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের পাটা রুজও তো মাখবার কথা নয়।
পরনে সিলোয়ার কুর্তা ও ওয়াশকিট, ঠোঁট দুটি দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিলেন, শেষ পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ দেখে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানেও নাকি এই ধরনের একটি সংস্কার আছে। তবে তার নয়নের আসলে মানে আফগানিস্তান একটা সংস্কৃতি, গুরুজনদের মুখের দিকে তাকাইয়ে কথা বলা এক অন কাইন্ড অফ বেয়াদবি, এই জন্য আসলে এরা এটা থেকে বিরত থাকে। তবে নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি, অর্থাৎ স্যার যেই চোখের কথা, মানুষের চোখে কিন্তু অনেক সময় অনেক কথা বলে, এটাই বোঝাচ্ছে। দুটো চীনামাটির ডাবরে দেখে দুটি পান্তা ভেসে উঠেছে, অর্থাৎ পান্তুয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলাম ভয় হলো, অর্থাৎ তিনি জরিপ করে ভরসা পেলাম ভয় হলো যে এই লোকটা ভীমসেনের মতো রান্না করবেই বিপদে আপদে, ভীমসেনেরই মতো আবার মুশকিল আসান হয়ে দাঁড়াবে। কিন্তু এ প্রশ্ন এ যদি কোনোদিন বিগড়ে যায়, তবে রহমানকে জিজ্ঞেস করলাম পূর্বে কোথায় কাজ করেছো? উত্তর দিল কোথাও না, পল্টনে ছিলাম মেসের চার্জে, 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? 1 গ্লাস লো। কী কী রাঁধতে জানো? পোলাও, কোরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলাম ফালুদা বানাতে বরফ লাগে? এখানে বরফ তৈরি করার কল আছে। কিসের কল? আমি বললাম তাহলে বরফ কোত্থেকে আসে? বললো কেন, ওই যে পাগমানের পাহাড় থেকে, বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলাম গ্রীষ্ম তবু উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললাম বরফ আনতে উঁচুতে চড়তে হয়? বলল না সাহেব, এর নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়, এখান তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বুঝলুম, খবর টবরও রাখে। বললুম তা আমার হাঁড়ি কুড়ি বাসনকোসন তো নাই, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো। রাত্রির রান্না আজ আর বোধ হয় উঠবে না, কাল দুপুর করো, সকালবেলা চা দিও। টাকাটা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। 2.5 মাইল রাস্তা, মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে পৌঁছাবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসে। জিজ্ঞেস করলাম এত বোঝায় বইবার কি দরকার ছিল, একটা মুটে ভাড়া করতেই পারতে। যা বলল তার অর্থ এই যে সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলের বইতে যাবে কে? অর্থাৎ সে যে বোঝা আসলে বইতে পারবে না, সেটা তো আসলে কাবুলের কেউই বইতে পারবে না, কারণ তার যে বিশাল দেহ এটার সাথে আসলে তুলনা করেছে। আমি বললাম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলো মতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করিনি। অর্থাৎ তিনি এতটাই আসলে বিশাল দেহ ছিল, তার মনেই হয়নি যে এটা আমি নিতে পারবো না, ফলে তিনি এটা নিয়েই আসলে চলে এসেছে, বা তিনি যে আসলে আর কাউকে ভাগ করে দিবে, নিজে নিবে, এই চিন্তাভাবনাও তার ভিতর আসলে কাজ করিনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে, তার ভিতর তেল, নুন, লাকড়ি সবই দেখতে পেলাম। আমি ফের চলতে আরম্ভ করলাম। সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। খুব বেশি দূরও যেতে হলো না। লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পারে পৌঁছাতেই দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টকবগাক করে বাড়ি ফিরছেন। কলেজের বড়কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ 2-1 পোস্ত ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগত বা হাতিয়ারের প্রয়োজন, এ দুটো তোমার নেই। বসকে খুশি করবার জন্য তার ঘটে ফন্দি ফিকিরের অভাব। তার পক্ষে কোম্পানির কাগজ হচ্ছে তর্ক না করা, বিশেষ করে বসের উত্তমাদ্য তারই পাশে বসায় উই সাতেনমা অ্যাবিদামা, অর্থাৎ হচ্ছে অতি অবশ্য, সাটেনলি এভিডেন্টলি বলে তিনি কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আঘাত হয়েছিল শুনতে পাই, ফ্রান্সে নাকি নিত্যি ঘরে ঘরে। অর্থাৎ বাড়ি ফিরে অর্থাৎ তার যে কথার বাচভঙ্গি এরকম আসলে বিদেশি একটা অ্যাকসেন্ট দেখা যায় এবং বিদেশি ভাষার প্রচলনও খুব দেখা যায়। বাড়ি ফিরে এসে বাসবার ঘরে ঢুকতে আব্দুর রহমান একটা দর্শন নিয়ে গেল, অর্থাৎ সে দেখে গেল আসলে সে এসেছে কিনা। আমি যে তার তন্নিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্চর্য হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবে আন্দাজ করলাম সেহরির সময়, অর্থাৎ রাত 2টোয়, খাবার জুটতে পারে। তন্দ্রা লেগে গিয়েছিল, শব্দ শুনে ঘুম ভাঙলো। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গারু বদনার সমন্বয় আফতাবের বা ধারাযন্ত্র দিয়ে সামনে দাঁড়িয়ে। মুখে ধুতে গিয়ে বুঝলাম যদিও গ্রীষ্মকাল, তবুও কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধুলে আমার মুখণ্ড পাকে রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের মতো সামঞ্জস্য রাখতে পারবে। অর্থাৎ এই যে আসলে পানিটি এত ঠান্ডা আর এই কারণে মুখটা শুষ্ক হয়ে যাবে, এটাই আসলে বোঝানো হচ্ছে। জাস্ট ফর দ্যাট ওয়েদার, ওইটা মুখটা ড্রাই হয়ে যাবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলাম তাতে আমার মনে কোনো সন্দেহ রইল না। আমার ভিত্ত আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটোখাটো একটা গামলাবতী মাংসের কোরমা, পেঁয়াজ ঘিয়ের ঘন কাঠে সেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এক কোণে একটু আলু অপাঙ্গেয় হওয়ায় দুঃখে ডুবে মরার চেষ্টা করেছে। আরেক প্লেট গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের শমি কাবাব, বারকোশ থালার এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার উপরে বসে আছে একটা আস্ত মুরগি রোস্ট। আমি থয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বানিয়ে দিল, রান্নাঘরে আরও আছে। অর্থাৎ সে ভাবছে হয়তোবা তার প্রভু দাঁড়িয়ে আছে এবং তার হয়তোবা খাবারের পরিমাণ পরিপূর্ণ হয় নাই, যার ফলে আসলে আফগানিস্তানের লোক তারা খাবার একটু বেশি খায়, যার কারণে এই চিন্তাভাবনা। তো তিনি বললো যে আসলে চিন্তার কিছু নেই, রান্না করে আরও খাবার আছে। একজনের না করে কেউ যদি 3 জনের রান্না করে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের পরিবেশন করে তখন রান্নাঘরে আরও আছে, তাকে কি বলা যায়? আসলে লেখক তিনি
হতবাক হয়ে গেছে যে একজনের রান্না বলে 3 জন করলে তখন বলা যায় মেয়ে এত খাওয়া যায় নাকি, কিন্তু সে যখন 6 জনের রান্না করে আমার মানে 6 জনের খাবার আমাকে টেবিলে দিয়ে বলে যে আরও রান্না আছে, আসলে তাকে কী বলবো। তো অল্প শোকে কাতর অধিক শোকে পাথর, এই কথাটি আসলে এখানে বলার মানে হচ্ছে যে কিছু বলার থেকে আসলে না বলেই আসলে থাকা ভালো। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পাত্তা বাঙালির চেয়ে কিছু কম খায়নি। তার উপর প্রথম রজনী আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র, যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখে ভরে দেখে নিচ্ছিল। আমি বললাম, ব্যাস উৎকৃষ্ট রেঁধেছো আব্দুর রহমান, তো বেস্ট রান্না হয়েছে। আব্দুর রহমান অন্তধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে, চলে আসলো এক থালা ফালুদা নিয়ে। সে সবাই না জানালাম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরপি অন্তধান আবার ফিরে গিয়ে এক ডাবর পেঁজা বরফের গুঁড়োর ভর্তি। আমি বোকা বনে জিজ্ঞাসা করলো, মেয়ে আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখলাম নিচে আঙ্গুর, মুখে বলল, বাগেবালার বরফি আঙ্গুর, তামাম আফগানিস্তানের মশহুর। অর্থাৎ এটা বাগেবালার বরফি আঙ্গুর এবং এটা তামাম অর্থাৎ পুরো আফগানিস্তানের মশহুর। বলে একখানা শশরে কিছু বরফ আর গোটা আঙ্গুর নিয়ে বসলো। আমি আঙ্গুর খাচ্ছি ও ততক্ষণ এক একটা করে হাত দিয়ে সেই বরফের টুকরো ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তপনে ঘষে মেয়েরা যে রকম আচারের জন্য কাগজি লেবু পাথরে শিলে ঘষেন, বুঝলাম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা। ওদিকে তালু আর জিভের মাঝখানে একটা আঙ্গুর চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র যেন ঝিনঝিন করে উঠেছে, আমার শরীরটা ঝিনঝিন করে উঠেছে ঠান্ডায়। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মদিব নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাশের হিমত বুকে সঞ্চয় করে গোটা আষ্টেয় গিলুক। অর্থাৎ তারা যে একটা খাওয়ার একটা স্টাইল, ওই একটা ভঙ্গি, এটা আসলে তো আমাদের যে কথক তিনি জানতেন না, তো তিনি তো আস্তে আস্তে খাচ্ছে। কিন্তু আসলে তিনি মতো আব্দুর রহমান হয়তো ভাবে যে তার যে মানে মালিক বা তার যেই মহাজন, তিনি আসলে হয়তো বা একদম গারলের মতো খাচ্ছে, যাতে বলে একজন দানবের মতো খাচ্ছে, সেটাই আসলে প্রকাশ পেয়েছে। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলাম না, ক্ষান্ত দিয়ে বললাম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবার তুমি গিয়ে ভালো করে খাও। অর্থাৎ আমার খাওয়াটা আমার শেষ, এখন আমি বললাম যে আব্দুর রহমান আমার অনেক হয়ে যাচ্ছে, এবার একটু তুমি খাও। কার গোয়াল কে ধই। এবার আব্দুর রহমান এলেন চায়ের সার সরঞ্জাম নিয়ে, কাবুলি সবুজ চা, পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। অর্থাৎ সে চায়ে দুধ দেওয়া হয় না, প্রথম পেয়ালা চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না। তারপর ওই রকম তৃতীয় চতুর্থ কাবুলিরা পেয়ালা 6 খায়, অবশ্য পেয়ালার সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো। আজ খাওয়া শেষ হলো, আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেলেন। ভাবলাম এই বেলা দরজা বন্ধ করি দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আস্ত উঠের রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে, অর্থাৎ এত খাবার দিচ্ছে কত ভাবতেছে এবার হয়তো বা আস্ত উঠের রোস্টটা সে আনতে গেছে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আখরোট, অন্য হাতে হাতুড়ি, ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোট খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। অর্থাৎ যে আসলে তারা এতটা পরিমাণ খায়, তার আঙ্গিকে কথক তো খুব সামান্য খেয়েছে, এবং এইটা দ্বারা আসলে বোঝাতে হচ্ছে যে আমার যে রান্না এটা হয়তো বা হুজুরের পছন্দ হয়নি। কে বললো পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? ওই যে আমি বললাম যে ভালো করে কেন খেলেন না, মানে আমার খাবার যদি আপনার পছন্দ, আপনি তো আরও খেতেন, এত কম খেলেন কেন? আমি বিরক্ত হয়ে বললাম, কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখা, তো তোমার ওই পেটের সাথে আমার পেটটা মিলিয়ে দেখিনি, আর তার থেকে আন্দাজ করতে পারো না আমি পক্ষে কী পরিমাণ খাওয়া সম্ভবপর। আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফেরি কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আমি মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়, যেন গলানো পাথর, পেটে গিয়ে এক কোণে যদি বসলো তো ভরসা হয় না আর কোনো দিন বেরোবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হুলকা, মানুষ খিদে হবে বা কি করে। আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞাসা করলো, হুজুর কখনো পানশির গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান। আমার দেশ, সে কি জায়গা? একটা আস্ত দম্বা খেয়ে এক ডগ পানি খান, আবার খিদে পাবে। অর্থাৎ এমন একটা আবহাওয়া যে আপনি একটা আস্ত দম্বা খেয়ে যদি একটু পানি খান, আবার আপনার এই আবহাওয়ার জন্য আপনার আবার ক্ষুধা লাগবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার বা তেজি ঘোড়ার সঙ্গে বাজি ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত খামারের কাজ বন্য, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে, কোনো কাজ নেই কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথা ওঠে না। হ্যাঁ, সে কি আরাম, লোহার বার কষে আঙ্গার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা বরফের কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে। অর্থাৎ তার যে আবহাওয়া, এই পানশিরের আবহাওয়া আসলে সে ব্যাখ্যা করছে। বাইরে দেখবেন বরফ পড়েছে 2-3 দিন, 3 পর 5 দিন 7 দিন আপনি বসেই আছেন, আর আপনি আর দেখছেন যে তোর বর্ষ বরবাদ কি রকম বরফ পড়ে। আমি বললাম, 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো? আব্দুর রহমান আমার দিকে একটু করুণভাবে তাকালো। সে মনে হলো এরকম বেরসিক লোকের পাল্লা জীবনে এসে কখনো অবদস্থ হয়নি। অর্থাৎ সে যে তার ওই জায়গার ব্যাখ্যা দিচ্ছে, যার কারণে আসলে এই ব্যাখ্যাগুলো অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, কিন্তু আসলে লেখক বা কথক তিনি আসলে এটা ধরিয়ে দিয়েছে। এবং আফগান বাবা ভাবতেছে আসলে কার কাছে গল্পটা বললাম। ম্লান হেসে একবার হাসুন, জানালার পাশে বসুন, দেখুন
পছন্দ না হয় আব্দুর রহমানের গদ্দান্ত রয়েছে। অর্থাৎ বলছে আসলে আপনার যদি আমার এই জায়গাটা পছন্দ না হয় তাহলে আপনি একটু বসেন, দেখেন, যদি তারপরও না পছন্দ হয় আমার গর্দান্ত আছে, আপনি আমার গর্দান নিয়ে নিন। খেই তুলে নিয়ে বলল সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়, কখনো ঘুরঘটটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে অর্থাৎ বরফের ব্যাখ্যা দিচ্ছে। কখনো বয় জোর বাতাস ঝড় বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপর নিচে এলোপাতায় ছোটাছুটি করে, হু হু করে কখনো এক মুখে বা তাজি ঘোড়াকে তার হার মানিয়ে ছুটে চলে। অর্থাৎ বরফের বেগকে আসলে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। কখনো সব ঘুটে ঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তা শুনতে পাবেন শো করে একটা আওয়াজ, অর্থাৎ বাতাসের যে আওয়াজটা, তার সঙ্গে আবারও মাঝে মাঝে যে দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ, সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, কোথা থেকে কোথাও উড়িয়ে নিয়ে যাওয়া চলে যাবে, না হয় বেহুশ হয়ে যাবে বরফের বিছানায়। তারই উপরে জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল গাদা পাজা পাজা। কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকারের কম্বলের মতো ওম দেয়, তার তলায় মানুষ 2-3 দিনও থাকতে পারে। অর্থাৎ এটা হচ্ছে তাদের ওই টাইমের যে বা ওই জায়গার ওই আবহাওয়ার কথা বলতেছে, এবং এই আবহাওয়াটা এতটাই আসলে মানুষের জন্য অনুকূল, সেটাই আসলে আব্দুর রহমান বোঝাতে চাচ্ছেন। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে সাদা বরফের উপর, রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না। অর্থাৎ ওই যে সাদা বরফের যখন আলো পড়তেছে ওটা প্রতিফলিত হচ্ছে। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেরোবেন, অর্থাৎ বেরাতে বেরোবেন। অর্থাৎ ওই যে চশমাটা ওইটা না পড়লে চোখে আসলে ডিরেক্ট রোশনি আসে এবং এটা চোখটা ঘোলা করে দেয়। যে হাওয়া দম নিয়ে বুক ভরবেন তাতে এক রত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসার সময় ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে আসবে। অর্থাৎ ভিতর থেকে সব ফ্রেশ হাওয়া, যেহেতু আপনার যখন ঢুকবে সব কিছু একদম ইনহেল করবে, এবং যখন ইনহেলটা যখন করবেন সব কিছু এমনভাবে করে যেন আপনার সব কিছু শীতল হয়ে যাচ্ছে, আর যখন এক্সহেল করবেন অর্থাৎ বের করে দেবেন যখন মনে হচ্ছে আপনার ভিতরে সকল ধরনের রোগ শোক ময়লা জঞ্জাল বের করে নিচ্ছে। দম নেবেন, ছাতি এক বিভৎ ফুলে উঠবে, দম ফেলবেন, এক বিভৎ নেমে যাবে। এক দম নেওয়াতে এক বছর আয়ু বাড়বে। অর্থাৎ তাহলে কোথাকার পাঞ্চির এক বছর দম নেওয়াতে এক বছর আয়ু বেড়ে যায়, একবার দম ফেলাতে এক বছর বেমারি বেরিয়ে যাবে, 100টা বেমারি বেরিয়ে যাবে। অর্থাৎ একবার দম ছাড়লে 100টা রোগ বের হয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলবো। অর্থাৎ গোফ হচ্ছে আফগানিস্তানের লোকেদের খুবই সম্মানের জিনিস। তো তিনি বলতেছে যদি আপনার এত কিছুর পরও যদি আপনি আস্ত দম্বা না খাইতে পারেন তাহলে আমি আমার গোফ কেটে ফেলবো। আজ যা রান্না করেছিলাম তার ডাবল দিল, আপনি খিদের চোটে আমায় কতল করবেন, অর্থাৎ আমাকে আপনি জবাব দিয়ে জিজ্ঞাসা করবেন বা জবাবদিহিতা করবেন। আমি বললাম হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পাঞ্চিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বললো সে বড় খুশি বাত হবে হুজুর, ভালো কথা। তাহলে আমি বললাম তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। আব্দুর রহমান ফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললাম তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে? অর্থাৎ এই দ্বারা আসলে একটা মালিক এবং তার যে ভৃত্য বা তার যে অনুগত লোকের একটা খুবই রসিক সম্পর্করও একটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে একজন ভৃত্য এবং তার যে মালিক দুজনের ভিতরে যে কথোপকথন এবং তাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং, এটাও কিন্তু অনেক প্রকাশ পেয়েছে। তো আমরা একটু পাঠ পরিচিতি পড়ি, পাঠ পরিচিতি পড়লে আসলে আমাদের মূল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। পাঠ পরিচিতি প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ পরিবেশ অর্থাৎ 15তম অংশ। প্রতিবেশিত আফগানিস্তানের ভূমি পরিবেশ, এখানকার মানুষ, তাদের সহজ সরল জীবন চারণ, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরতকভাবে বা কৌতুকভাবে উপস্থাপন করা হয়েছে। লেখকের আফগানিস্তানের বাসের আংশিক অভিজ্ঞতার পরিচয় আছে এখানে। আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে খাজমোল্লা নামক একটা গ্রামে আসলে তিনি বসবাস করেন, এবং আব্দুর রহমান নামে একজন দেখভালের তার দায়িত্ব পান। আফগান আব্দুর রহমানের চৈতন্যতার সরলতা স্বদেশপ্রেম অতীত পর্যন্ত ফুটে এসেছে। আব্দুর রহমান রান্না পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের বিচিত্র সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়। আফগানিস্তানের প্রস্তরভূমি এবং বরফ শীতল জলবায়ু আকর্ষণীয় প্রবাসবন্ধু গল্পটি আমাদের দৃষ্টিতে প্রসারিত করে, একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন জগৎ এবং সমাজ ও সংস্কৃতিকে ভাবতে শেখায়। তো এই ছিল আসলে প্রবাস বন্ধুর সব কিছু এবং সৈয়দ মুস্তফা আলীর খুবই একটা ভ্রমণ কাহিনীমূলক ভালো গল্প, যেটা আসলে পড়ে তোমরা সকল কিছুই ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজ আর কোনো কথাবার্তা নেই। তো ভিডিওতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাছাড়া এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করবে, এবং উভয় স্থান আসলে ফেসবুক পেজে তো ফলো অপশন অন করবে এবং ইউটিউবে বেল আইকন অন করে দিবে। তো আসলে কথা না বাড়িয়ে টোটাল সব কিছুই আসলে দেখলা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, যে ক্লাসগুলো দিচ্ছি করতে থাকো। আসসালামু আলাইকুম।